আপু। ইনশিরাহ মঈন পাশাপাশি শুয়ে আছে। ইনুকে এভাবে কাঁদতে দেখে দুজনেই চিন্তিত হয়ে পড়ে ভীষণ। ইনু কাঁদতে কাঁদতে আপু দুলাভাইয়ের কাছে সবকিছু খুলে বলে। শুধু সে প্রীতমকে অপমান করে একটা নোংরা কথা বলেছে সেটা বলতে পারল না, তবে বলল, আমি খুব জঘন্যভাবে ওকে আঘাত করেছি ভাইয়া। আমি কি করব? আমার মাথা ঠিক ছিল না। পুরুষ মানুষের ইগো আমাকে এত সহজে ক্ষমা করবেই না। মঈন জানতে চাইল না ইনু কি বলেছে, শুধু জানতে চাইল, সমস্যাটা তোমাদের দুজনের পিছনে শুরু হয়নি তাই তো? ইরফানের প্রসঙ্গ ধরে শুরু হয়েছে এবং তুমি নিজেই টেনেছ। মঈন কিছুক্ষণ ওকে দেখে বলে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে কখনো থার্ড পার্সন ঢোকাবে না। ইনো ঝামেলা তৈরি করতেও না, ঝামেলা শেষ করতেও না। ঝামেলা যে ব্যাপারটা নিয়ে শুরু হয়েছে বা তুমি যে ব্যাপারটা নিয়ে কথা শুনিয়েছ, সরাসরি সেটা টেনে সরাসরি ওর কাছে ক্ষমা চাইবে, একটু দ্বিধা করবে না। এটা মানুষের মুখ, ভুল কথা বেরিয়ে যেতেই পারে। ভুলটা বুঝে ক্ষমা চাওয়াটাই আসল। তারপরও যদি ওর রাগ না ভাঙে তাহলে সেক্ষেত্রে তখন প্রীতমকে দোষী সাব্যস্ত করা হবে। পুরুষ মানুষের ইগো আবার কি? সুন্দর করে ক্ষমা চাইলে দানব মানুষ, পাথর মানব, লোহ মানবের ইগো রাখা উচিত নয়। যাও আগে সুন্দর করে ক্ষমা চাও। দুলাভাইয়ের কথা শুনে ইনু ফোন কেটে একটা লম্বা শ্বাস ফেলে চলে যায় রুমে। গিয়ে দৃঢ়তার সাথে পাশে বসলো প্রীতমের। তারপর আবারও লম্বা লম্বা শ্বাস ফেলে বলে, এই প্রীতম। ইনুর কণ্ঠে কিছু একটা ছিল। প্রীতম ওর দিকে তাকায়। ইনু চেঁচিয়ে বলে, আই এম সরি প্রীতম। এটা মানুষের মুখ, ভুল কথা বেরিয়ে যেতেই পারে। তুমি শুধু ওটার জন্য আমার কাছে আসো না, কখনোই না। আই এম সরি জান। জান ডাকলো ইনু প্রীতমকে। প্রীতম তাকিয়ে আছে চুপচাপ। নির্বিকার ভঙ্গিতে। তার হঠাৎ ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হলো, তাই সে কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। এদিকে বোকা ইনু, এটাও প্রীতমের ইগো। রাগ ভেবে মুখে ওড়না চেপে ডুকরে কেঁদে ওঠে। 5 মিনিট পরে প্রীতম ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ইনুকে ওভাবে কাঁদতে দেখে চুপচাপ দাঁড়িয়ে রয় কিছুক্ষণ। তারপর গিয়ে বিছানায় বসলো চুপচাপ। এই মেয়েকে ঠিক কিভাবে বোঝাবে, কিভাবে শাসন করবে, কিভাবে আদর করবে, কিভাবে ভালোবাসবে প্রীতম বুঝতে পারছে না। এতটা অবুঝ কি করে একটা প্রাপ্তবয়স্ক মেয়ে হয়? প্রীতম বসতেই ইনু ছুটে এসে ওকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। দম বন্ধ করা কান্নার মাঝে হঠাৎ কোনো মতে বলে উঠল, কাছে এসো প্লিজ, আমি মরে যাব নয়তো। ছাড়ে না প্রীতমকে ইনু। প্রীতম ঘুরে বউকে কিছুক্ষণ দেখে ওকে টেনে কাছে নিল। হাঁপাতে হাঁপাতে ইনু বলল, তুমি শুধু ওটার জন্যই আমাকে কাছে টানো না, আরো অনেক কিছুর জন্য আমার কাছে আসো। আমি চাই তুমি এভাবেই আমার কাছে আসো। প্রীতম আর কখনো হবে না এমন। ওকে হুট করে আগলে নেয় প্রীতম। আস্তে ধীরে বলল, চুপ করো, শরীর খারাপ করবে। ইনু চুপ করে না, বারবার ক্ষমা চাইতে থাকে। প্রীতম ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমিও সরি ইনু, তোমাকে ওভাবে কথা শোনানোর জন্য। তুমি বেশ করেছো আমার কাছে প্রেমের প্রস্তাব নিয়ে এসে। বেশ করেছো তুমি। আমার মতো নিরিবিলি একটা পুরুষের জীবনে ব্যান্ড বাজানোর জন্য তোমার মতো একটা দাদানদের দুলালি মেয়ের প্রয়োজন ছিল, আসলেই ছিল। হুট করে হেসে ফেলে প্রীতম। কাঁদতে কাঁদতে ইনুও হেসে ফেলে পিক করে। পর মুহূর্তেই দুজন হাসতে হাসতে গড়াগড়ি খায়। আবার কিছুক্ষণ পরে ইনু বলে, কিন্তু তুমি মেজ দাদানকে একবার বলে কি খুব বেশি ক্ষতি হতো? ওকে আগলে নিয়ে প্রীতম বলে, না হতো না, তবে সাফ সাফ বললে আমার সময় দরকার ইনু। তোমাকে আমার স্ত্রী হিসেবে এতটুকু বোঝার অনুরোধ করছি। ইনু আর কথা বাড়ায় না। সে আর এই প্রসঙ্গেও টানতেই যাচ্ছে না। দীর্ঘ সময় পরে প্রীতমের বুকের সাথে মিশে আছে। তার অন্য কিছু নিয়ে ভাবতে ইচ্ছে করছে না আর। খানিক বাদে প্রীতম ওকে শোয়ালো। ইনু সহস্যে সায় দিল ভালোবাসাবাসীর আমন্ত্রণে। প্রীতমর আঙ্গুলের ভাঁজে আঙ্গুল রাখতেই ইনু বলল, নীলজ্জ পুরুষ, আপনার ইগো শেষ। গলার ওড়নাটা সযত্নে সরিয়ে প্রীতমর কপালে কপাল ঠেকিয়ে বলল, কিসের ইগো? এই চোখের পানির সামনে সেসব নস্যি। আজ ইরফান একাই অফিসে। ইনশিরাহ আসেনি, খানিকটা অসুস্থ বলে ছুটি নিয়েছে। শান্তিনীরের বাকি সবাই আজ কেউ বাড়িতে নেই। বাড়ির সিনিয়ররা টাঙ্গাইল গিয়েছে NRH গ্রুপের মালিকের মেয়ের বিয়েতে যোগ দিতে।
NRH গ্রুপের মালিক মাহফুজ আহমেদ মির্জাদের ঘনিষ্ঠ। তিনি গতকাল রাতে স্ত্রীকে সে বাড়ির 3 সিনিয়র মির্জা এবং তাদের ওয়াইফদের ধরে নিয়ে গিয়েছেন এক প্রকার। বাড়িতে ইহান ইরফান 2 ভাই ছিল। আজ সকালে ইহান শহরের বাইরে গিয়েছে সম্মেলনে। ইরফান এসেছে অফিসে। একা একা কিছুক্ষণ কাজ করার পরে একটু রিল্যাক্স হয়ে সিগারেটটা কেবল ধরিয়েছে, ঠিক তখনই তার ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসে। ইরফান কলটা রিসিভ করতেই ওপাশ থেকে এক নারী কণ্ঠ বলে, হ্যালো, ইরফান ভাইয়া বলছেন? জি, আপনি কে? আমি নুজাইবা ভাইয়া, ইয়ানার ব্যাচমেট। আপনি চিনেন? হ্যাঁ, কি অবস্থা বলো? আসলে ভাইয়া, আজ তো ইয়ানার এক্সাম ছিল, আমারও ছিল। হলে বসে শুনলাম ইয়ানা নাকি মাথা ঘুরে পড়ে গিয়ে মারাত্মক আহত হয়েছে। আমি বেরিয়ে কাউকেই পেলাম না জানেন, রিন্তু, রুশফিদেরও না। ইয়ানার ফোন অফ। ল্যাবে ইয়ানার অ্যাটেন্ডেন্স শিটে আপনাদের নাম্বার ছিল। বাড়ির বড়রা কেউ ফোন ধরলেন না। ইয়ান ভাইয়ার ফোন অফ। শেষে আপনাকে পেলাম। ও কি হসপিটালে? এক নাগারে কথাগুলো বলে শেষ করলো মেয়েটা। ইরফান কিছুক্ষণ থম মেরে বসে থেকে বলল, রাখছি আমি, তোমাকে থ্যাঙ্কস। মেজাজ বিগড়েছে ইরফানের। দ্রুত কল করতে থাকলো বাড়ির বড়দের সব কটা নাম্বারে। লাগাতার ফোন করতেই থাকলো পাগলের মতো। অবশেষে আলো রিসিভ করে ইরফান কিছু বলার আগেই চিল্লিয়ে বলে, ইরু শোন, আমাদের ফিরতে দেরি হবে। এখানে মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। তোর মাহফুজ আঙ্কেলের মেয়ে মীরা আপু সুইসাইডের ট্রাই করেছে। ওর বিয়েতে মত ছিল না। খুব ঝামেলায় আছি। সব ফ্রিজে আছে। মেয়েটকে বল খাবার গরম করে 2 ভাই চালিয়ে নে। রাখছি, হ্যাঁ। ফোনের ওপাশে আহাজারি আর হট্টগোলের শব্দ। আলো ফোন কাটে। ইরফান আর বড়দের কাউকে ফোন করে না। ইহান সম্মেলনে দাদানের নাম্বার বন্ধ থাকবে। ইরফান জানে ইরফান কল করলে ইসির নাম্বারটাও বন্ধ। এত রাগ উঠেছে ইরফানের ইসির উপর। এমনিতেই 24 ঘন্টা ফোন দিয়ে দিয়ে পাগল করে দেয়। এখন আসল সময় ফোনটা বন্ধ। মইনের নাম্বার অফিস টাইমে বন্ধ থাকে, তাই ওকেও কল করলো না ইরফান। দুহাতে মাথার চুল টেনে কিছুক্ষণ একটা লম্বা শ্বাস ফেলে। তারপর হুট করে মুখভঙ্গি গম্ভীর করে দৃঢ়তার সাথে ফোনটা তুলে প্রীতমের নাম্বারে কল করে সমস্ত কিছু পাশে সরিয়ে রেখে 1 বার 2 বার 3 বার 6 বার ফোন করলেও প্রীতম কলটা ধরল না। রাগ চক্রবৃদ্ধি হারে বাড়ছে ইরফানের। আর অপেক্ষা না করে উঠে দাঁড়ায়। চেয়ারটাতে একটা লাথি মেরে গলার টাইয়ের নটটা কিছুটা আলগা করে ম্যানেজারকে বলে সোজা বেরোয় অফিস থেকে। সকাল থেকে প্রণবী হাঁচি দিচ্ছে আবারও। গতকাল থেকে সর্দি জ্বর। মিস জেনি প্রণবীর জন্য কিচেনে জাদুর টোটকা বানাচ্ছে। এই একটা রাশিয়ান কুইজিন। সর্দির জ্বরে খেলে আরাম লাগে। বাড়িতে এখন কেউ নেই। প্রীতম বেরিয়েছে ইনুকে নিয়ে। শুদ্ধ স্কুলে প্রেরণা অফিসে। অলস দুপুরে বসে বসে একটা গান শুনছে আর হাঁচি দিচ্ছে মেয়েটা। হঠাৎ করে কলিং বেল বেজে উঠতেই প্রণবী মিউজিক অফ করে ছড়ি দিয়ে হেঁটে বসার ঘরে যায়। মিস জেনি যায় দরজা খুলতে। ডোর ভিউয়ারে দৃষ্টি রাখতেই মিস জেনির ধবধবে সরল মুখটা হুট করে পাংশু বর্ণের হয়ে যায়। প্রণবী এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে মিস জেনি? দরজা খুলছে না কেন? কে এসেছে? ঢোক গিলছেন মিস জেনি। প্রণবী বলল, আরে কে এসেছে বলুন তো? ইরফান মির্জা। ভয়ার্থ কাপা কাপা গলায় মিস জেনি অস্ফুটে বলল। প্রণবী নামটা শুনল, মুহূর্তেই শরীরটা কাঁপুনি দিয়ে উঠল। তড়িৎ কানের কাছে প্রতিধ্বনিত হলো সেই রাতের সেই হাক ডাক। এই কাজী, সেদিন আমার বোনের বিয়ে নিয়ে কত যুক্তি দেখিয়েছিলেন না? আজকেও একটা যুক্তি শুনুন। ও খুব অসহায়, দেখতে পাচ্ছেন তো? অন্ধ মেয়েটা, তাছাড়া বাবা নেই ওর, খুবই অসহায়। আমি বিয়ে করে ওর আর ওর গোষ্ঠীর দায়িত্ব নিতে চাই। এটা একটা মানবিক বিয়ে, কাজের বাচ্চা, বিয়ে পড়ান। তীব্র বিরক্তি আর আতঙ্কে দীর্ঘক্ষণ ঠায় দাঁড়িয়ে রয় মেয়েটা। বাইরে থেকে ইরফান কলিং বেল টিপেই চলেছে। মিস জেনি খুব আতঙ্কিত কাঁদো কাঁদো কণ্ঠে প্রণবীকে বলে, প্রণমী বেটা, প্রেরণা প্রীতমকে কল করি আমি। এক এক করে সেদিন রাতের সবকিছু মনে পড়ে যায় প্রণবীর। একটা কর্কশ বিশ্রী পুরুষ কণ্ঠ তার কানে বারবার প্রতিধ্বনিত হয়, কেন সাজবে না তুমি? অযত্ন করেছে তোমার স্বামী তোমার। এত বেচারি সাজার কিছু হয়নি। সাজবে, অবশ্যই সাজবে।
তোমার ভাই আমার বোনকে কত যত্ন করে সবার থেকে প্রশংসা কুড়াচ্ছে দেখো। ট্রাস্ট মি, তোমার ভাইয়ের থেকে অনেক ভালো বর হব। এত ভালো বর হব যে তোমার ভাইয়া আর আপু খুশিতে পাগল হয়ে যাবে। কখনো ভালো হবে না, পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে। ঝাপসা হয় প্রণবীর চোখ, পরপর ভীষণ কঠিন হয় মুখটা। মিস জেনি বলতে থাকেন, আমি প্রেরণা প্রীতমকে কল করি। না। অস্ফুটে কিন্তু দৃঢ়তা নিয়ে বলল প্রণবী। মিস জেনি অবাক হলেন। মানে? মুখটা কঠিন করে প্রণবী বলে, একটা ফুলদানি মিস জেনি। আরো অবাক হয়ে মিস জেনি বলল, কেন? নিন আগে। মিস জেনি হাতে একটা ফুলদানি নিল। প্রণবী বলল, আমার হাতেও একটা দিন। মিস জেনি ওর হাতেও একটা ফুলদানি দিল। প্রণবী এবার লম্বা একটা শ্বাস ফেলে বলল, এবার দরজাটা খুলে দিন। ভাবির প্রিয় মেজো দাদান বলে কথা, একটু খাতির যত্ন করা উচিত না? প্রথমে জানতে চাইবেন কেন এসেছে। উল্টোপাল্টা কিছু করার চেষ্টা করলে এই ফুলদানি দিয়ে ঘাড় বরাবর একটা মারি মারবেন। দুলাভাইয়ের ছোটবেলায় আমাকে শিখিয়েছেন ওখানটায় আঘাত করে আত্মরক্ষা করতে। সেদিন পারিনি, তবে আজ পারবো। নিন, দরজা খুলুন। মিস জেনি ফুলদানি হাতে ভয়ে ভয়ে দরজা খুলে দিতেই ইরফান ভিতরে উকি মারে। অকস্মাৎ মুখোমুখি হয় অপ্রত্যাশিত ব্যক্তির। একটা ফ্রক পরেছে, দুপাশে দুটো বেনি, শুভ্র স্নিগ্ধ রূপ আর গালের লাল তিল। বোনের চিন্তায় বিগড়ানো মেজাজ নিয়ে দাঁড়িয়ে থাকা ইরফান মির্জার কপালের রেখাগুলো বিলীন হলো মুহূর্তেই। তার দৃষ্টি ওই লাল তিলেই আটকেছে। মিস জেনি কোনো কথা বলে না, প্রণবীও না। ইরফান দেখতে পেল ফুলদানি হাতে দাঁড়িয়ে আছে মেয়েটা টান টান হয়ে। চোখের দৃষ্টি শীতল হলো ইরফানের। টের পেল আশপাশটা আবারও কেমন কেমন হয়ে গিয়েছে তার। একবার প্রণবীর চোখ দেখছে, একবার দেখেছে হাতের ফুলদানি। বুঝতে কিছু বাকি নেই বুদ্ধিমান ছেলেটার। কিছুক্ষণ দেখে ইরফান বাঁকা হাসলো অদ্ভুত ভঙ্গিতে। গলার টাইয়ের নটটা ঠিক করে প্যান্টের দুপকেটে হাত গুছিয়ে টান টান হয়ে দাঁড়ায়। পরপর বলে ওঠে, কে বলে তুমি বুদ্ধি প্রতিবন্ধী? তুমি হচ্ছ ভীষণ শিয়ানা একটা মেয়ে। থানা চত্বরে কালো ল্যান্ড ক্রুজারটা বেশ কিছুক্ষণ হয় থেমেছে। এই আসনের সাংসদ লিয়াকত চৌধুরীর গাড়ি ওটা, যিনি এখন অবস্থান করছে থানা প্রাঙ্গণে। গোটা এরিয়ায় পরিবেশ থমথমে। আজ নিয়ে 2 দিন ধরে লাবিব চৌধুরীর জামিন আটকে ছিল। অবশেষে আজ সাময়িক জামিন পেয়েছে কপাল জোরে। তদন্ত সুষ্ঠু হলে আবারও ঢুকতে হবে তাকে পুলিশ কাস্টাডিতে। তার শহর ছাড়ার ওপরে নিষেধাজ্ঞা বসিয়েছে কোর্ট। ছেলেকে নিয়ে লিয়াকত চৌধুরী আর তাদের লয়ার পুরনো ভবন থেকে হাসতে হাসতে বেরিয়েছে। কনস্টেবলরা মাথা নিচু করে দুপাশে দাঁড়িয়ে। যেখানে ক্ষমতা কথা বলে সেখানে তারা কারা? এত বড় মার্ডার কেসের প্রমাণ হালকা করে ঠিক সাময়িক জামিন করিয়ে নিয়েছে এরা। মঈন কঠিন মুখে নিজের কার্যালয়ের বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে আছে টান টান হয়ে। 3 দিন সময় লেগেছে এদের জলজ্যান্ত প্রমাণগুলোকে উকিলের চৌখস চালে ঝাপসা বানিয়ে ফেলতে। নিজের পেশার সাথে মশকরা দেখছে মঈন দাঁড়িয়ে দাঁড়িয়ে। ল্যান্ড ক্রুজারটা সাই সাই করে উড়ে চলে যেতেই বিক্ষিপ্ত মেজাজ নিয়ে কেবিনে ফিরতেই দেখল আইজিপি স্যারের ফোন কল। কলটা রিসিভ হতেই আইজিপি সানাউল হক বললেন, এফসিবিপি পোর্টাল চেক করো ফাস্ট। মঈন ফোনটা কেটে দিয়ে নিউজের হেডলাইনটা দেখল শুধু। তরুণ নেতা লাবিব চৌধুরীর জামিন মঞ্জুর করলেন কোর্ট। সুষ্ঠু তদন্তে গাফিলতি প্রশাসনের। মঈন শান্ত চোখে দেখল হেডলাইনটা। পরপর ফোনটাকে দূরে ছুঁড়ে রাখল। মন মেজাজ ইদানিংকাল অত্যন্ত খারাপ যাচ্ছে, ভয়ঙ্কর খারাপ। ইশিয়াজ অফিস থেকে লিভ নিয়েছে। পিরিয়ডের তীব্র যন্ত্রণায় সে বিছানায় মরে পড়ে আছে এক প্রকার। তার উপর অসহ্যকর পেটে ব্যথা। সকাল থেকে একটা পাউরুটি, 1 গ্লাস উষ্ণ গরম পানি আর ব্যথা কমানোর ঔষধ খেয়ে বিছানায় গুটিসুটি মেরেই শুয়েছিল। কখনো জেগেছিল, কখনো ঘুমিয়েছিল। তার ফোনটা ছিল অফ। একা ফ্ল্যাটে তীব্র যন্ত্রণায় কাতরানো ব্যতীত আর কোনো কাজ নেই যে। একটু উঠতে পারছে না, হাঁটা চলা তো দূরে থাক। মঈন কলিং বেল টিপল না আজ। সকালে দেখে গিয়েছে ইসির শরীর খারাপ। সে পাসওয়ার্ড দিয়ে ঘরে ঢুকলো। মঈনের আগমন টের পেয়ে ইসি যন্ত্রণা কাতর মুখেও সামান্য হাসার চেষ্টা করলো। লজ্জিত হয়ে বলল, আজ রান্না হয়নি এসপি।
মঈন সারা দিনের উত্তপ্ত মেজাজটাকে পাশে সরিয়ে রেখে বউকে অমায়িক একটা হাসি উপহার দিয়ে খাবার অর্ডার করেছে। ইউনিফর্ম খুলে মুখে সামান্য পানি ছিটিয়ে দিয়ে ঘরদোর পরিষ্কার করে মিঠিকে খাবার দিয়ে এসে ইসির মাথার কাছে বসে। ইনশিরাহ বলল, মাম্মার কথা মনে পড়ছে, একটু ডাকবে আমার এখানে, দুদিন এসে থেকে যায় যেন। ভীষণ আকুতি আর মন খারাপ মেশানো বাক্যটা শুনে মঈন কিছুক্ষণ তাকিয়ে রয় ওর দিকে। পরপর কপালে প্রগাঢ় এক চুমু খেয়ে মঈন বলল, ডাকবো। চোখ বন্ধ করে ইনশিরাহ মঈনের হাত আঁকড়ে ধরে। খানিক বাদে হুট করে চোখ মেলে লাফিয়ে উঠে বসে। মঈন জানতে চাইল কি হয়েছে। কোন ফোন খুঁজছে ইনশিরাহ। তাড়াহুড়ো লাগিয়ে বলল, কেউ শহরে নেই। ইরফান কোথায়? ওর খোঁজ নেওয়া হয়নি যে আমার সারাদিনে। হায় আল্লাহ। এক্সাম হল থেকে বেরিয়েই ইনায়ার আবদার আজ তাকে নিয়ে এই ঘুরতে হবে, কারণ তার এক্সাম খুব ভালো হয়েছে আজকে। প্রীতম বইয়ের আবদার ফেরায় না। গতদিনের মনোমালিন্যের পরে দুজনে এই দুপুরটা দারুণ কাটলো। যত ধরনের স্ট্রিট ফুড আছে ভর দুপুরে ইনায়া সব খেলো। প্রীতমের কোনো কথা শুনল না, নিজের ডায়েটের ধারও ধারল না। 11টা থেকে 12:30 পর্যন্ত শহর চষে শেষে শুদ্ধকে স্কুল থেকে তুলে নিল দুজন। ইরফানের ফোন বেজে ওঠে হঠাৎ। প্রণবীর থেকে চোখ সরিয়ে ইরফান ফোনটা দেখে। ইনশিরাহ কল করেছে লাগাতার। ইরফান চুপচাপ ফোনটাকে সাইলেন্ট মুডে রেখে আবারও ঠোঁটে বক্র হাসির রেখা ফুটিয়ে প্রণবীকে বলল, এত বুদ্ধি তোমার, তুমি তো দারুণ ইন্টেলিজেন্ট মেয়ে। প্রণবী একটুও নড়চড় করে না। তীব্র ক্রোধে গলা কাঁপছে। সে কাঁপা কাঁপা গলায় বলে, কি চাই? মিস জেনি কিছু বলতে যাবে তার আগে ইরফান হুট করে কণ্ঠস্বর গম্ভীর করে জবাব দিল, হাত থেকে ওটা নামাও। প্রণবী নামাই না। সে দৃঢ়তার সাথে ফুলদানি হাতে দাঁড়িয়ে। কাছে এগোলে আজ সব রাগ এক বাড়িতে ঝেড়ে ফেলবে লোকটার ওপর। একটুও কসুর করবে না আঘাত করতে। ইরফান বরফ শীতল কণ্ঠে বলে, আই সেড হাত থেকে ওটা নামাও। আমি আমার বোনের কাছে এসেছি। তাচ্ছিল্যের হাসি হাসে প্রণবী। বলে, কেন মানবো এটা? মানবো না। ফালতু লোক, উগ্র লোক, বেহায়ালো। ইরফান তাকিয়ে আছে প্রণবীর রক্তিম ঠোঁটের দিকে, যে ঠোঁট নেড়ে এই মাত্র 3টে গালি ইরফানকে দিল। ইরফান বলল, তোমাকে সেদিন দেখে বোঝা যায়নি তুমি খুব সাহসী। কেন? কি আশা করেছিলেন? আপনাকে দেখে ভয়ে কাঁপবো আমি? আপনার মতো একটা উন্মাদকে ভয় পাওয়ার কিছুই নেই। আপনি একটা খুব বাজে লোক। আপনাকে শুধু ঘৃণা করা চায়, ভয় নয়। ইরফান কয়েক মুহূর্ত প্রণবীকে দেখে বলল, এক্স্যাক্টলি, আমাকে ভয় পাওয়ার কিচ্ছু নেই। এখন দরজা থেকে সরে দাঁড়াও, আমার বোনকে দেখবো আমি। তোমার ভাই আমার বোনকে বিয়ে করেছে, কিনে নাওনি তোমরা আমার বোনটাকে। ইরফান শান্ত ভঙ্গিতে ভিতরে ঢুকলো। প্রণবীর এখন কিছুটা নার্ভাস লাগছে। যতই সাহসিকতা দেখাক না কেন, দিন শেষে সে তো অন্ধ। এভাবে দরজা খোলাটা বোকামিই হয়েছে। তবে আজ দম থাকতে এই লোকটা উল্টো পাল্টা করে পার পাবে না, কখনোই না। ইরফান ঢুকে জোরে জোরে ইনুকে ডাকতে লাগলো, বেপরোয়া হয়ে। ইনু সাড়া দেয় না। প্রণবী বিরক্ত মিশিয়ে বরফ ঠান্ডা গলায় বলে, ভাবি বাড়িতে নেই। ইরফান দাঁড়ায়, ওর দিকে ঘুরে তাকায়, তারপর বলে, তোমার গুড বয় ভাইকে ফোন করো। তোমার গুড বয় ভাই আমার ফোন ধরছে না। আই নিড মাই সিস্টার্স আপডেট নিউজ রাইট নাও। প্রণবী কপাল কুঁচকে মিস জেনিকে বলে প্রীতমকে কল দিতে। অনেকক্ষণ চেষ্টা করলেও প্রীতম ওদের কলটাও রিসিভ করে না। ইরফান এবার প্রণবীকে ভালো করে খেয়াল করে। চূড়ান্ত বিরক্তি নিয়ে হাবভাব স্বাভাবিক রাখার চেষ্টা করছে। এরা 3 ভাই বোন একই গোছের, আচরণে মিলে যায়। ইরফান আবারও বাঁকা হেসে এবার গুছিয়ে বসলো সোফাতে। মিস জেনি ঘামছে, সিদ্ধান্তহীনতায় ভুগছে সে। 2 দিন আগে ইনু বৌমা আর প্রীতমের মাঝে এই লোককে নিয়ে ঝামেলা বেঁধেছিল। সে কিভাবে এই লোককে ট্রিট করবে বুঝতে পারছে না। তার শুধু রাগ বাড়ছে ছেলেটার ওপর। ইরফান শুধু বসলই না, হাত বাড়িয়ে এসির রিমোট নিয়ে পাওয়ার বাড়িয়ে দিল। প্রণবী দরজার কাছ থেকে সরে না, আর না হাত থেকে ফুলদানি নামায়। ইরফান এবার বলে ওঠে, একটা কথা বলো, তোমরা 3 ভাই বোন তো একেবারে ফকফকে মানুষ। তোমরা রিলেটিভকে এভাবে আপ্যায়ন করো, কিছু খাওয়ার জন্য সাধছো না? একটা লম্বা শ্বাস ফেলে প্রণবী আবারও তাচ্ছিল্যের হাসি হেসে বলে,
আমরা রিলেটিভের সাথে কেমন বিহেভ করি সেটা আপনি একটু কষ্ট করে এক এক করে আপনার বাড়ির প্রত্যেকটা সদস্যের কাছ থেকে জেনে নেবেন। আর রইল আপনার কথা, আমি একজন কিডন্যাপারের সাথে এর যে ভালো ব্যবহার ভদ্রতা কোনো ভিক্টিমে দেখিয়েছি বলে শুনিনি। ইরফান অনিমেষ তাকিয়ে আছে প্রণবীর দিকে। ওর কথার জবাবে বলল, কিন্তু আমি তো এখানে কিডন্যাপার হয়ে আসিনি, তোমার কাছে আসিনি। আমি তোমার বেআই, তোমার শ্রদ্ধেয়া ভাবির শ্রদ্ধেয় বড় ভাই, সম্পর্কে তোমার গুরুজন। যাও গিয়ে চা নিয়ে এসো বাচ্চা। প্রণবী লোকটার বেহায়াপনা দেখে আশ্চর্য হচ্ছে শুধু। ইরফান বলতে থাকে, চা নিয়ে এসো, বোনের বাড়িতে প্রথম এলাম। কিছুক্ষণ চুপ করে থেকে প্রণবী ঠান্ডা গলায় মিস জেনিকে বলে, এক কাপ চা নিয়ে আসুন মিস জেনি। দরজা থেকে সরে না প্রণবী। মিস জেনি এক কাপ চা এনে ইরফানের হাতে দেয়। ইরফান প্রণবীর দিকে তাকিয়ে নিশ্চুপ হেসে চায়ের কাপটা নিয়ে চুমুক বসায় আস্তে ধীরে। চা খেতে খেতে বোনের শ্বশুর বাড়িটা দেখতে থাকে সে, দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে। প্রণবী মিস জেনিকে আবারও বলে, ভাইয়াকে কল করুন, আবারও বলুন তার আত্মীয় এসেছে বাড়িতে। কাউকে কল করতে হয় না আর। প্রীতম, ইনায়া আর শুদ্ধ ফিরেছে। সদর দরজা খোলা পেয়ে হুড়মুড় করে ওরা ঢুকে থমকে দাঁড়ায়। ইরফান চুপচাপ চা খাচ্ছে। প্রীতম হতভম্ব হয়ে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে তৎক্ষণাৎ। চিন্তিত আতঙ্কিত হয়ে বোনের মুখের দিকে চায়। প্রণবীর মুখভঙ্গি কঠিন, নাক চোখ কুঁচকে দাঁড়িয়ে আছে। প্রীতম ঘাড় ঘুরিয়ে তাকায় ইনুর দিকে, যে কিনা এতক্ষণ চোখ বড় বড় করে তাকিয়ে থাকলেও হুট করে ছুটে চলে যায় ইরফানের কাছে। পাশে বসে উত্তেজিত হয়ে পড়ে। দাদান তুমি? দাদান কখন এলে? ইরফান বোনকে পা থেকে মাথা সুস্থ দেখে একটু স্বস্তি পায়। বোনের জন্যে কণ্ঠে দরদ মিশিয়ে বলে, নুজাইফা কল করেছিল, তুই নাকি মাথা ঘুরে পড়ে গিয়েছিস হলে। ও ওই খবরটা দাদান, আর সবাই মিস্টেক করছে। মাথা ঘুরে পড়েছে ইনায়া মাহমুদ, আমি নই। ওর হিস্ট্রি আছে। ইরফান উঠে দাঁড়ালো, তাকালো প্রীতমের দিকে। প্রীতম শুধু প্রণবীকে দেখছে। এর মাঝে হুট করে প্রেরণা চলে আসে। বাড়িতে ঢুকে শুরুতেই ইরফান মির্জাকে দেখে সে দাঁড়িয়ে পড়ে থমকে। মুহূর্তেই আতঙ্কিত মুখটা ঘুরিয়ে দেখে নিজের বোনকে। একটা ঝালরওয়ালা ফ্রক পরেছে, গায়ে ওড়না নেই প্রণবীর। প্রেরণা 2 মিনিটের জন্য নিশ্চুপ হয়ে এক এক করে সবার মুখের দিকে তাকায়। ইনুর প্রেরণার দিকে দৃষ্টিতে আকুতি নিয়ে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি যেন প্রেরণাকে আকুতি করছে, প্রেরণা যেন এখানে সিন ক্রিয়েট না করে। ইরফান দেখছে প্রেরণা প্রীতম 2 ভাই বোনকে, 2 ভাই বোনের আত্মা উড়ে গিয়েছে তাকে দেখে। বুঝে নিল তাদের অভিব্যক্তি। বুঝে ঠোঁটে বক্র হাসি ফুটিয়ে তুলে অত্যন্ত শীতল কণ্ঠে প্রেরণাকে বলল, আসসালামু আলাইকুম আপু। এক প্রকার চমকে ওঠে প্রেরণা। চোখ বড় বড় করে ইরফানকে দেখে। ইরফানের মুখ হাসি হাসি। বড় বাবা খুব করে বলে দিয়েছে, এক কথায় আদেশ করেছে প্রেরণাদা জ্ঞানী আপাকে দেখলেই লম্বা সালাম দিতে। ইরফান খুব বাধ্য ছেলে, তাই সালাম দিয়েছে। এমনিতেও তার দাদানের কল্যাণে ভবিষ্যতে ভাবিমণি বলে প্রেরণার আঁচল ধরে ছুটতে হতে পারে, তাই আগে থেকে সালামের প্র্যাকটিস। প্রেরণা যে অনেকটাই চমকেছে তা দেখে এক দফা মনে মনে হেসে নেয় ইরফান। প্রেরণা এক পলক ইনুকে দেখে ইরফানের দিকে দৃষ্টি না দিয়েই অস্ফুটে বলে, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপু? নাটকের স্বর, রাগে গা চিরবিরিয়ে ওঠে প্রেরণার। ছেলেটার নাটক দেখে বারবার ইনুর দিকে তাকায়। মেয়েটার মুখটা মলিন। প্রেরণা নিজেকে শান্ত রেখে মুখটাকে অকস্মাৎ হাসি হাসি করে বলে, আল্লাহ খুব ভালো রেখেছেন। তোমার সব ভালো? 2 পক্ষ কি সুন্দর নাটক চালিয়ে যাচ্ছে। ইনু তা বোঝে। সে তবুও মনে মনে চায় এভাবে নাটক করে হলেও যেন সবকিছু একটু স্বাভাবিক থাকে। ইরফান বলল, সব ভালো আপু, আসলে ইনুকে দেখতে এসেছি, মাইন্ড করেননি তো আবার আপু? ইরফান মনে মনে পৈশাচিক হাসি হাসে। দেখতে চাইছে প্রেরণার সহ্য শক্তি। এই 2 ভাই বোনকে চালাতে তার খুব ভালো লাগবে ভবিষ্যতে। প্রেরণা চিবিয়ে চিবিয়ে বলে, মাইন্ড করব কেন? তুমি তোমার বোনকে দেখতে এসেছো। কেউ কারো থেকে কম নয় নাটকে। প্রেরণা প্রণবীর দিকে তাকিয়ে অত্যন্ত নম্র স্বরে বলে, ঘরে যাও প্রণবী, তুমি অসুস্থ। প্রণবী কঠিন মুখটাকে হঠাৎ সহজ করে চুপচাপ চলে যায় ঘরে। ইরফান ওর দিকে তাকালোই না।
তখন এক ডেলিভারি ম্যান আসে নানা পদের মিষ্টি নিয়ে। এগুলো ইরফান কিছুক্ষণ আগে অর্ডার করেছে। রাজ্যের মিষ্টি দেখে ইনু বলল, এসব কি? তোর বাড়িতে প্রথম এলাম, টেনশনে তখন কিছু কিনে উঠতে পারিনি। আবার তোর স্বামী এটা না ভেবে বসে তার শ্রদ্ধেয় সম্বন্ধী অসামাজিক একজন লোক, তাই সামান্য করলাম। আমি খারাপ হলে মানুষ ভালো। কথাটা বলে ইরফান প্রীতমের দিকে তাকায়। প্রীতম নির্বিকার ঘুরে ইরফান এবার ইনুকে বলে, আসছি আমি। দুপুর 2টো বেজেছে তখন। এই দুপুরে দাদানকে না খাইয়ে পাঠিয়ে দিতে মন চাইছে না ইনুর। খুব সাহস করে বলল, দাদান খেয়ে যাবে না? ইরফান দাঁড়ায়। ইনু তখন প্রেরণার দিকে তাকায়। প্রেরণা নির্লিপ্ত হয়েছিল। ইনুর দৃষ্টি দেখে রোবটিক কণ্ঠে ইরফানকে বলে, খেয়ে যাও কুটুম বাড়ি তোমার। ইরফানের বেশ মজা লাগছে। এই নাটক সে আরেকটু দেখবে বলে এক বাক্যে রাজি হয়। মিষ্টি করে হেসে প্রেরণাকে বলে, জি আচ্ছা আপু। দাঁতে দাঁত চেপে দু চোখ বন্ধ করে প্রেরণা একটা দীর্ঘশ্বাস ফেলে ঘরের দিকে যায়। ইরশিরাহ এক হাতে তলপেট চেপে ধরে উঠে দাঁড়িয়েছে। ইরফান কল রিসিভ করছে না। টেনশন হচ্ছে খুব। হঠাৎ মঈনও চেষ্টা করছে নিজের নাম্বার থেকে, কারো ফোন ধরছে না ইরফান। ইরফান ফোনটা সাইলেন্ট করে তখন একেবারে আরাম করে বসেছে প্রীতমের ড্রয়িং রুমে। প্রণবী নিজের ঘরের দৌড় লাগিয়েছে। তারপর থেকে টুটা সাউন্ড নেই। প্রীতম ইরফানের মুখোমুখি একটা সোফায় বসে আছে। পরিস্থিতি খুবই শান্ত। ইনু রান্নাঘরে ফ্রিজ থেকে খাবার বের করে সব গরম করছে। প্রেরণা হাত মুখ ধুয়ে এসে রান্নাঘরে ঢোকে। পদের কমতি নেই। গরুর মাংস, ভেটকি মাছ, সজনে দিয়ে পুঁটি মাছ, আম দিয়ে ডাল, তবুও আরও 2টো পদ বাড়িয়ে দেয় প্রেরণা। ইলিশ মাছ লাউ পাতায় মুড়ে ভাজে, চিংড়ি মাছের দো পেঁয়াজে করে 30 মিনিটে। ইনু ঘন ঘন দৃষ্টি দিয়ে নিজের ননদকে দেখছে। আপু স্বভাবে রাগী রাগী। আপুর থেকে এমন স্বাভাবিক আচরণ সে আশাই করেনি। সেদিন রাতের পর থেকে আপুর আচরণ তার সাথে খুবই ঠান্ডা, কেমন অস্বাভাবিক ঠান্ডা। প্রেরণা চুপচাপ টেবিল সাজিয়ে প্রীতমকে ডেকে বলে, ওকে নিয়ে খেতে আয়। ইনুকেও খেতে বসতে বলে সবার সাথে। নির্বিকার ভঙ্গিতে প্রেরণাই ইরফানের প্লেটে খাবার তুলে দেয়। ইরফান খেলো সামান্য। আর চোখে বার কয়েক প্রেরণা আর প্রীতমকে দেখে। ইনু খেতে খেতে বাড়ির সবার কথা জানতে চায়। ইরফান চুপচাপ জবাব দিতে থাকে। খেয়ে আর ইরফান বসেনি এক মুহূর্তের জন্যেও। এই উঠে দাঁড়িয়ে বোনের দিকে বিদায় নেওয়ার সময় প্রীতম ইনুকে বলল, আমি নিচ থেকে আসছি একটু। ইরফান প্রীতম দুজনেই একসাথে অ্যাপার্টমেন্ট থেকে বেরোয়। দরজা লাগিয়ে ইনু দেখছে প্রেরণা মাথায় শাড়ির আঁচল তুলে চুপচাপ ভাত খাচ্ছে। ইনু গিয়ে ভাইয়ের কিনে দেওয়া মিষ্টিগুলো ফ্রিজে ভরে রাখে। তারপর ঘুরে প্রণবীর ঘরের দিকে তাকায়। মিস জেনিকে দিয়ে কিছুক্ষণ আগে খাবার পাঠিয়েছে ইনু সেখানে। প্রণবী লোকটা বাড়িয়ে দেওয়ার পরেও ঘর থেকে বেরোচ্ছে না। বিছানার চাদর খামছে ধরে বসে আছে চুপচাপ। লিফটে তারা দুজনে, ইরফান এবং প্রীতম। ইরফান তো চুপচাপ হাতঘড়িতে সময় দেখছে, আর প্রীতম দেখছে ইরফানকে। তার চোখের দৃষ্টি শান্ত। হুট করে ঠিক তখনই লিফটটা একটু থামলো। এই অ্যাপার্টমেন্টের 2টো লিফটের মধ্যে এটাতে সিস্টেমে গোলযোগ দেখা যায় মাঝে মাঝে। ইরফান নিশ্চুপ। হঠাৎ প্রীতম বলে ওঠে, মেজো দাদান, আপনি নাকি ভালো হয়ে গেছেন? ইরফান তাকাই ওর দিকে। প্রীতম ওর দিকে খানিকটা তেড়ে এসে বলে, কেন এসেছি শুট করে? ইরফান শান্ত ভঙ্গিতে বলল, আমার বোনকে দেখতে। তুই আমার বোনকে বিয়ে করেছিস, কিনে নেসনি। প্রীতম একটা লম্বা শ্বাস ফেলে বলল, শালা এটাই সমস্যা, তোকে কিছু করতে পারছি না। কি বলতো, আমি আমার বউ, আমার ইনু জানকে বড্ড ভালোবাসি রে। কত রিস্ক নিয়ে বিয়ে করলাম ওকে। ওর দাদানকে ভীষণ ভালোবাসে, কষ্ট পাবে বেচারি। কি করতে চাস তুই? শান্ত স্বরে ইরফান জানতে চায়। প্রীতম হুট করে ওর কলার চেপে ধরে বলে, তোর মতো গুন্ডামি না করতে পারলেও বোনের জন্য একটা মার্ডার করতে পারবো, ট্রাস্ট মি। ইরফান হাসল। চুপচাপ কলার থেকে প্রীতমের হাতটা সরিয়ে দিয়ে নিচের মাথায় বুলিয়ে তপ্ত শ্বাস ফেলে বলল, শালা সরি ভাই, শোন প্লিজ, শোন ভাই, আমাকে খোঁচাস না, তোর দোহাই লাগে। আমি চেতে গেলে তোদের 3 ভাই বোনের কপালে খুব দুঃখ আছে রে। প্লিজ খোঁচাস না, আমি ভালো হয়ে গেছি, ট্রাস্ট মি। প্রীতম আবারও ইরফানের কলার ধরে বলল, কিচ্ছু যায় আসে না তাতে আমার, শুধু আমার বোনের থেকে দূরে থাকবি।
ও বাচ্চা একটা মেয়ে ইরফান, তোর বোনের থেকেও ছোট। এখন একটু লজ্জা হওয়া উচিত তোর। চেঁচিয়ে উঠল প্রীতম, পরপর বলল, শালা, আমি সব থেকে অপদার্থ একটা ভাই, যাকে বোনের অন্যায়কারীর সাথে মেপে মেপে রাগ দেখাতে হচ্ছে জাস্ট বিকজ সে বউয়ের দাদান। ইরফান এবার প্রীতমের কলার ধরল। আর আমি শত্রু এসে হঠাৎ বোনটাকে ফুসলিয়ে ফাসলিয়ে বিয়ে করে নিয়েছে, আর সেটা চুপচাপ দেখেছি, কারণ ফাকিং আইনি মতে বিয়ে করেছে যে ধারা। তো আমি তোর বোনকে ভালোবেসেছি। বিশ্বাস করার মতো ছিল? তুই করতি না, তবে আমি কখনো বদলা নিতে একটা প্রতিবন্ধী মেয়েকে তুলে নিয়ে বিয়ে করতাম না। হঠাৎ চুপ হয়ে গেল ইরফান, প্রীতমের কলার থেকে হাত সরিয়ে নেয়। প্রীতম কলার ঠিক করে বলতে থাকে, নেপালে যখন তোর বোনটা আমার কাছে ছিল, একটি বারের জন্য আমার মাথাতেও আসেনি ওকে ফেলে নিজের জীবন বাঁচানোর কথা। আর তুই? চলতে শুরু করে আবারও। ইরফান তখনও নিশ্চুপ। প্রীতম দূরে সরে দাঁড়ায়, একেবারে শান্ত স্বরে বলতে থাকে, তোকে আমি হারে মজ্জায় চিনি, যেমন তুই আমাকে চিনিস। যা হয়েছে হয়েছে, বাট প্লিজ শেষবারের মতো রিকোয়েস্ট, প্রণমীকে নিয়ে উল্টো পাল্টা ভাববি না তুই, একটুও না। তোরা বড় লোকের বাচ্চা, তুই মারলে মেয়ের অভাব হবে না। আমার প্রতিবন্ধী বোনের আগে পিছে যেন না দেখি তোকে। ইরফান চোয়াল শক্ত করে দাঁড়িয়ে থাকে। প্রীতম চশমাটা ঠিকঠাক করতে করতে বলে, আমাদের ঝামেলা কখনো শেষ হবার নয়, এটা তুই আর আমি দুজনেই জানি। যা করেছি তার জন্য ক্ষমা চাইছি, এবার একটু আমাকে ছেড়ে দে। প্রীতম ঘরে ফিরে চুপচাপ চলে গেল গেস্ট রুমে, গিয়ে বসলো কম্পিউটারের সামনে। প্রোগ্রামিং এর কিছু কাজ বাকি আছে, সেটুকু সম্পূর্ণ করতে। ইনায়া তখনও ফ্রিজের কাছে দাঁড়িয়ে আছে ঠাই। প্রেরণা ভাত খেয়ে উঠে শাড়ির আঁচল কোমরে গুছিয়ে এটো প্লেট বাসন নিয়ে সিঙ্কের ধারে এগিয়ে যায়। কিছু মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থেকে ইনু বলে, আপু মিষ্টি। মিষ্টি দেখো তোমরা কতটা খেতে পারবে, যে সেটুকু রেখে প্রতিবেশীদের মাঝে বিল করে দাও। নষ্ট বা অপচয় করে তো লাভ নেই। মিস জেনিকে ডাকো। ইনায়া নড়াচড়া করে না। প্রেরণা থালা বাসন ধুয়ে ওর সামনে থেকে হেঁটে যেতে নিলেই ইনু খপ করে প্রেরণার ডান হাতটা ধরল। প্রেরণা বেমুড়ো দৃষ্টিতে চেয়ে রয় ওর দিকে। ইনু চিফ দিয়ে ঠোঁট ফিচিয়ে একটা ফাঁকা ঢোক গিলে সরাসরি প্রেরণার চোখের দিকে তাকিয়ে বলে, আপু, দাদানকে কি করে আমি না খাইয়ে পাঠাতাম? আমার স্বামীর ঘর যেটা, আর ওই দাদানটা কখনো আমাকে না খেয়ে থাকতেই দিত না। আজ বোনের বাড়ি থেকে ভর দুপুরে না খেয়ে যেত আপু। কয়েক সেকেন্ডের দিকে তাকিয়ে থেকেই প্রেরণা নিজের হাত সরিয়ে নিয়ে বলল, আশ্চর্য, তুমি এসব কথা কেন তুলছো? আমি বা আমরা তোমাকে কিছু বলেছি? প্রণমীর ঘরটা কিচেনের পাশেই। আপু ভাবির কথোপকথন কানে যেতেই ধীরে ধীরে উঠে এসে সে রুমের দরজার রঙিন পর্দা ধরে দাঁড়ায়। ইনু আবারও একটা ফাঁকা ঢোক গিলে বলল, আপু, প্রণমীকে আমি ভীষণ স্নেহ করে ভালোবাসি। ওর খারাপ দিনগুলোতে আমি আমার কর্তব্য পালনে কসুর করেছি বলতে পারবেন, কিন্তু এখন আপু দাদানকেও যে আমি বড্ড ভালোবাসি। প্রেরণা আশেপাশে তাকালো। তার মাথা ধরেছে ভীষণ, তবু মুখে শুকনো হাসি ফুটিয়ে ইনুর গালে হাত রেখে বলল, আমরা 3 ভাই বোন চারিত্রিক দিক দিয়ে ভীষণ নির্লজ্জ। ইনু, তুমি অবাক হবে সেই ইতিহাস জানলে। এসব কথা বলো না, আর কোনো কথা বলো না তুমি। আমি তোমাকে খুব স্নেহ করি, প্রণমীও সম্মান করে। আমরা দুজনে তোমাকে ভালোবাসি, এটা বজায় থাকবে আমৃত্যু। শুধু প্লিজ এখন এসব বাদ দাও প্লিজ। হন্তদন্ত হয়ে প্রেরণা নিচের রুমে চলে যায়। ইনুর চোখ দুটো হঠাৎ ঝাপসা হয়ে ওঠে। ঘুরতেই দৃষ্টি পড়ে প্রণমীর মুখটাতে। ওকে কিছু না বলে ছুটে চলে যায় পশ্চিমের বারান্দায়। গিয়ে রেলিং ধরে হাঁপাতে থাকলো ইনু। প্রেরণার শীতল ভাব তাকে পীড়া দিচ্ছে খুব। এত কিছু তার মস্তিষ্ক আর নিতেই পারছে না। সবকিছু এত অসহ্য কেন? রাগ উঠল খুব করে হঠাৎ। চোখ মুছে ফোনটা হাতে তুলে নিল। সে ঠিক করেছে মেঝো দাদানকে বলবে, আর যেন কখনো সে বাড়িতে না আসে, কখনোই না। কিন্তু কলটা কেটে দিল ইনু। যখন তার মেঝো দাদানের মুখটা ভেসে উঠল, চোখের সামনে ভেসে উঠল পুরনো সেই দিনের কথা। বাড়িতে কিছু খাবার আনলে মেঝো দাদানের চিল্লিয়ে বলা, এই ইনু খাবে আগে, ইনু নেবে আগে।
আবারও চোখ ঝাপসা হয় ইনুর। বারান্দার দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকে চুপচাপ। কলটা রিসিভ করার আগে ইরফান লম্বা লম্বা দুটো শ্বাস ফেলল, তারপর রিসিভ করলো কলটা। সাবলীল গতিতে চলছে তার বাইক। বেলা তখন 3:30। ফোনের ওপাশ থেকে চেঁচিয়ে উঠল ইনশিরাহ। এই তুই কোথায়? রাস্তায় আসছি আমি তোর কাছে। শুকনো গলায় জবাব দিয়ে বাইকের স্পিড বাড়িয়ে এক টানে চলে যায় ইসির অ্যাপার্টমেন্টে। ভাইকে দেখে রাগে গজগজ করছে ইনশিরাহ। কোমর ব্যথা নিয়েও টান টান হয়ে দাঁড়িয়ে থেকে একটার পর একটা প্রশ্ন ছুড়ছে, কিন্তু যখন সত্যিটা জানলো পুরোপুরি থ হয়ে গেল সে। আবারও কিছুক্ষণ পরে চেঁচিয়ে বলল, তোর সাহস হয় কি করে ওখানে যাওয়ার? আচ্ছা, তোর বোধ বুদ্ধি হবে না কখনো? তুই কেন যাবি? ইরফান শুধু তাকিয়ে আছে। ইসি নিজের চুল টানছে, বলছে, একটু শান্ত থাকলে কি হয় তোর? ইনু মাথা ঘুরে পড়ে গিয়েছে তো এমন আগে পিছে না ভেবে ছুটতে হবে? ওর হাজবেন্ড আছে তো ওর সাথে? আমাকে ফোনে পেলি না, এখানে আসতি। হায় আল্লাহ, বাড়ির সবাই ওদের ফ্যামিলিকে কথা দিয়েছিল তোকে শহরের বাইরে পাঠাবে, সেটা করেনি কেউ। আর তুই এখন নাচতে নাচতে ওই মেয়েটার সামনে চলে যাস? একটু সময় তো দিবি ওদের। এক নাগারে কথাগুলো বলে ইসি হাঁপাচ্ছে। ইরফান নিশ্চুপ, বোনকে দেখছে শান্ত ভঙ্গিতে। ইসির মুখটা কেমন কাদো কাদো হয়ে বলে, অস্থির লাগে। আমাদের কারো সুশিক্ষা নেই, শুনতে শুনতে অস্থির লাগে ভীষণ। পাপা মাম্মারা সবাই বুড়ো হচ্ছে, কার কখন কি হয়ে যায় তাদের কথা একটু ভাব। এতটা তো অবুঝ নস তুই। আচ্ছা শান্ত হ, এরপর থেকে তোকে আর না বলে কিছু করব না। জানি আমি আপনার দৌড়। যা এখন, আমি ঘুমাবো। ভাইয়া ডিউটিতে? লাঞ্চ সেরে গেল। ইরফান ওঠে না, সোজা চলে যায় ইসির ফ্রিজের কাছে। ইসি বলে, আজ রান্না হয়নি রে, বাইরে থেকে অর্ডার করে খেয়েছি। ওতে কিছু নেই, কিছু করে দেবো? ইটস অল রাইট, আমি খেয়ে এসেছি ইনুর বাসা থেকে, এখন আইসক্রিম খাবো। খেয়ে নিলি? চোখ দুটো গোল্লা গোল্লা হয়ে যায় ইনশিরাহর। ইরফান হাসলো সামান্য। বিগত 1 ঘন্টায় যা যা হলো সবকিছু আবারও ভাবতে ভাবতে পিছিল হাসলো। আইসক্রিম খেয়ে বোনের বাড়ি থেকে বিদায় নেওয়ার সময় বলল, আজকের জন্য চিন্তা করিস না, আমি সোজা বাড়িতেই যাচ্ছি, তুই ঘুমা। আর কাল থেকে দুশ্চিন্তা কন্টিনিউ করব, তাই তো? ওর দিকে ঘুরে ইরফান আবারও হাসলো, তবে বলল না কিছু। ভাইকে খুব মনোযোগ দিয়ে দেখছে ইহান। বাড়ির বড়রা এখনো অবধি বাড়িতে ফেরেনি। ইহান সম্মেলন থেকে গতকাল রাত 9টায় ফিরেছে। ফিরে ইরফানের ঘরে একবার উকি দিয়েই ঘুমিয়ে পড়েছিল। আজ সকাল সকাল উঠে কফি খেয়ে পুল সাইডে যেতেই পা থমকালো তার। পুলের ধারে ম্যাট বিছিয়ে ইরফান পুশ আপ দিচ্ছে। সেটা কোনো আশ্চর্য ব্যাপার নয়। আশ্চর্যের বিষয় হচ্ছে ইরফানের সামনে ম্যাটের উপর একটা বই পড়তে পড়তে পুশ আপ দিচ্ছে ইরফান। কিছু মুহূর্ত তাকিয়ে থেকে ইহান হাসলো সামান্য। এই ছেলেটার সবকিছু অদ্ভুত। ও জেনে শুনে এমন অদ্ভুত, না জেনে শুনেও একটা কাজ স্বাভাবিকভাবে করতে নারাজ ছেলেটা। আচানক বইটা ইরফানের সামনে থেকে সরিয়ে নেয় ইহান। পুশ আপ দিতে দিতে হাঁপিয়ে ওঠা ইরফান থামলো, ক্লান্ত হয়ে শুয়ে পড়লো ম্যাটের ওপর। ইহান বলল, যে কোনো একটা কর, এভাবে বই পড়া যায়? আর বই পড়ছিস তুই, মানতে কষ্ট হচ্ছে। উঠে তোয়ালে দিয়ে কপালের ঘাম মুছে ইরফান বলল, কেন? পৃথিবীতে ভদ্রলোক শুধু ইহান তাজওয়ার মির্জা, ইরফান হতে পারে না? ইহান কফির মগ নিয়ে সামনের টুলে বসতে বসতে বলল, পারে, তবে ইরফান। আচ্ছা, দাদানকে দেখছে ইরফান। কিছুক্ষণ দেখে এক হাত বাড়িয়ে ফাজলামি করে বলে, এই দাদান, তোমার কানের কাছে ওটা সাদা চুল নাকি? হায় হায়, এ কি সর্বনাশ! ইহান বিরক্ত হয়ে ওর হাত সরিয়ে দিয়ে বলল, শর্ত। ইরফান হাসছে। খানিক বাদে হাসি থামিয়ে হুট করে বলল, বাড়িতে কেন বলছো না তোমার পছন্দের কথা? মেয়েদের মতো একটা ঢং করছো কেন? কাকে পছন্দ করি আমি? অবাক হবার ভান করলো ইহান। কথাটা শুনে উচ্চ শব্দে হেসে ওঠে ইরফান। ইহান থতমত খেয়ে আছে। ইরফান হাসি থামিয়ে উঠে দাঁড়ায়, বলে, ও জানো না? আচ্ছা, জানলে আমাকে জানিও, তুলে এনে দিব। সব সবাই ফাজলামি ভালো লাগে না ইরফান। রাগী চোখে ভাইয়ের দিকে দৃষ্টি দিয়ে আছে ইহান। ইরফান সামান্য ঘাবড়ে যাওয়ার ভঙ্গি করে বলল, সরি দাদান, জাস্ট কিডিং।
এমনিতে আমার ভাবি মনি আনবো ধুমধাম করে, পালকি চাপিয়ে। শোনাও, বিয়ের থিমটা হবে সাবেকি আমলের মতো। ভাবি মনি পালকি থেকে নামলে আমি ইনু, ইসি, শেহু তাকে জুতা পরিয়ে দেব, কারণ সে দাদানের সিন্ড্রেলা হবে। সিরিয়াসলি, আমি ইস্যু ইনু প্ল্যান করেছি বহু বছর আগে। এটা যখন আমরা টিনেজার ছিলাম। গোটা শহর দেখবে আমার ভালো মানুষ দাদানের বধূবরণ। যেই আসুক আমাদের থেকে পাবে সর্বোচ্চ সম্মান। শুধু একটা কন্ডিশন পূরণ করতে হবে তাকে, আমার দাদানকে সর্বোচ্চ সুখী করতে হবে। ইহান অন্যমনস্ক ভঙ্গিতে চুপ করে আছে। ইরফান আর চোখে ভাইকে দেখে নিশ্চয়ই এখন জ্ঞানিয়াপার মুখটা কল্পনায় ওকে আহ্লাদে গদগদ হচ্ছে দাদান। এটা ভেবেও ইরফান বাঁকা হাসে, অতঃপর গান গাইতে গাইতে চুপচাপ চলে যায়। তাকে অফিস যেতে হবে। ইহানের কল্পনাতে অকস্মাৎ প্রেরণাই এসেছিল তখন। একটা ফর্সা স্নিগ্ধ মুখ, একজোড়া সমুদ্র নীল চোখ আর একটা লাল বেনারসি। মুহূর্তেই কঠিন গাম্ভীর্যে ঠাসা 31-এর সুদর্শন মুখটায় ছেয়ে যায় অপ্রস্তুত ভাব, কিন্তু ঠোঁটের কোণে ফুটল অস্পষ্ট হাসি। পরপর গলা খাকারি দিয়ে নিজেকে সামলে নিয়ে কফির মগে চুমুক বসাই চুপ করে। ঘড়ির কাঁটা তখন বেলা 3:30-এর দিকে গিয়ে ঠেকেছে। তাড়াহুড়ো লাগিয়ে প্রেরণা নিজের একটা শাড়ি এবং শুদ্ধের 2 সেট জামা কাপড় ব্যাগে পড়ল। প্রীতম এসে দরজায় দাঁড়িয়ে তাকে আরো তাড়া দেয়। আপু, ট্রেন মিস হবে, তাড়াতাড়ি। এই তো হয়ে এলো। ব্যাগ গুছিয়ে প্রেরণা শুদ্ধকে রেডি করিয়ে দেয়। আজ সে ওয়াশিতের দেশের বাড়ি যাবে। শুদ্ধের জন্ম নিবন্ধন সনদে সামান্য ভুল হয়েছে, সেটা শোধরাতে হবে। প্রেরণা এই শহরে এলেও শুদ্ধের জন্ম নিবন্ধন করিয়েছিল মেজর ওয়াসিতের ঠিকানায়। তাছাড়া প্রতি বছর শুদ্ধকে তার পাপার কবর জিয়ারত করাতে নিয়ে যাওয়া হয়। ওখানে গিয়ে প্রেরণা ফুপির বাড়িতে থাকবে 2 রাত। অফিসে এবং রেস্তোরাঁয় সাব্বিরকে সব বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রীতম প্রেরণাকে পৌঁছে দিয়ে চলে আসবে। প্রেরণা অনেক করে বলেছে প্রীতমের যেতে হবে না, সে তো একা একা নেপাল অব্দি ঘুরে এসেছে, কিন্তু প্রীতম শোনেনি। বলেছে, নেপালের মানুষগুলো তো সভ্য, তোমার শ্বশুরবাড়ির এলাকার মানুষ তো অসভ্য, আমি যাব। ইনায়া, প্রণমী, মিস জেনি লিভিং রুমে এসে দাঁড়িয়েছে। শুদ্ধের হাত ধরে ঘর থেকে বেরোয় প্রেরণা। ইনুর দিকে তাকিয়ে স্মিত হেসে প্রেরণা বলল, দুদিনেই ফিরবো, থাকতে পারবে না? ইনু মাথা নাড়ে, বলে, পারবো। চুলার ধারে কাছে যাবে না তুমি বা প্রণমী। মেড অথবা মিস জেনিকে সব বলবে, ঠিক আছে? ইনু এবারও মাথা নাড়ায়। প্রেরণা ঘুরে প্রণমীর গালে হাত রেখে নরম গলায় বলে, আজ আর কাল গানের ক্লাসে যাস না সোনা, কেমন? কেন আপু? এমনি বাড়িতেই থাক ভাবির সাথে। এত চিন্তা নিয়ে কি করে থাকবো আমি? প্রণমী সামান্য হাসলো এবার, কণ্ঠে তাচ্ছিল্য নিয়ে বলল, আমি তো যাবো আপু, যাবই। জেদ করছিস কেন? যেত না আপু, আমার এভাবে অসহায় অসহায় হয়ে থাকতে ভালো লাগে না আর, মোটেও না। তোমরা আমাকে ভেবো না, তোমরা যাও, কোনো রকম চিন্তা করতেই হবে না। আমি যাব গানের ক্লাসে। প্রেরণা বোনের মাথায় হাত বুলিয়ে কাতর স্বরে বলল, সরি রে, তোকে আমি একটু সময় দিতে পারি না সোনা। সরি কেন বলছো আপু? একটুও সরি বলবে না। আমার তোমাদের ওপর কোনো রাগ নেই, কারো ওপর নেই। আমার শুধু ড্যাডের ওপর রাগ। কেমন ভীতু লোক, তোমাকে আর ভাইয়াকে যতটা মুসিবতে ফেলে দিয়ে গেল, পালিয়ে গেল। আমার খুব রাগ আপু লোকটার উপর। প্রীতম বোনকে আগলে ধরে। ইনু মাথা নিচু করে নেয়। প্রণবী বলতে থাকে, আজ থেকে আমি একটু সাহসী হতে চাই আপু। পৃথিবীটা খারাপ মানুষের ঠাসা, তেমনি আমাকে সহানুভূতি দেখানোর মানুষও তো আছে, তাই না? আমি নিজেকে অভ্যস্ত করতে চাই সব কিছুর মাঝে। আমি আজ যাবই যাব গানের ক্লাসে, তোমরা প্লিজ যাও। 4টে থেকে ঝুম বৃষ্টি শুরু হয়েছে শহরে। ছায়ানটের বারান্দায় চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছে মিস জেনি। আজ সকাল থেকে যে রোদ সে পেয়েছে তাতে ভাবতেও পারেনি এমন বৃষ্টি হবে। ওয়েদার ট্র্যাকার বলেনি কিছু। প্রণবী মামনিকে নিয়ে ঝামেলায় পড়তে হবে খুব বুঝতে পেরে তার চিন্তা বাড়ছে। প্রেরণা আর প্রীতম ট্রেনে বসে 2বার কল করেছে, যদিও তাদের নিশ্চিন্ত করে দিয়েছে মিস জেনি। ক্লাস শেষে প্রণমীকে তার এক ব্যাচমেট এগিয়ে আনে মিস জেনির কাছে। প্রণমী তারা দেখিয়ে বলল, চলুন মিস জেনি, আজ ভাবি একা বাড়িতে, আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে।
ছায়ানটের সামনে বিপরীতে নিতিন কাকার চায়ের দোকানে আজ লোক নেই, এখনো বেলা গড়ায়নি দেখে, অথবা বৃষ্টি। এই দুটো কারণ হতে পারে। রাস্তা ফাঁকা, কিছু ক্যাব যাচ্ছে মাঝে সাঝে। নিতিন কাকাটি মেকারে জল ফুটতে দিয়েছে অযথা, এখন তার মাছি মারা ছাড়া অন্য কোনো কাজ নেই যেন। বৃষ্টি কমে এলে খদ্দের আসবে। চেয়ারে বসে যখন ঢুলছিল নিতিন, ঠিক তখন R15 এর লেটেস্ট মডেলটা এসে হুট করে থামলো তার স্টলের সামনে, রোজকার মতো। গত এক সপ্তাহ ধরে নিতিন খেয়াল করেছে ঘড়ির দিকে তাকিয়ে, সময় মিলিয়েও দেখলো কাটাই কাটাই 4:55 বেজেছে। রোজ ঠিক এই সময়েই আসে ছেলেটা। গম্ভীর মুখ, কৃষ্ণবর্ণের, লম্বা দেখতে, মার্জিত আচরণ, কোনো বড়লোক বাড়ির ছেলেই হবে সম্ভবত। পায়ের জুতোর ব্র্যান্ড দেখে বুঝেছে নিতিন, তবে ছেলেটার নাম জানে না, জিজ্ঞেস করা হয়নি কখনো পরিচয়। ভদ্রলোক বড়লোক খদ্দের রোজ 5 মিনিটের মতো বসে 3 কাপ চা খেয়ে চলে যায়। তার নাম জানতে চেয়ে কী লাভ? তবে নিতিন খেয়াল করেছে ছায়ানট একাডেমির দিকেই তাকিয়ে থাকে ছেলেটা পুরোটা সময়। বাইকটাকে ছাউনির নিচে রেখে রেইনকোট সামলে ইরফান নেমে হেলমেট সরিয়ে চওড়া হাসলো নিতিনের দিকে চেয়ে। নিতিনও হেসে বলল, ইরফান হেসে বলল, সে বৃষ্টি মাথায় নিয়েও এলে? আপনার চা অসাধারণ মামা, বিকেলটা দারুণ হয়ে যায়। হেলমেট একটা টুলের ওপর রেখে পাশের টুলে বসলো ইরফান। তার দৃষ্টি ছায়ানটের গেটের দিকে। ঠিক 5টায় ছুটি হবে। নিতিন চা বানিয়ে ইরফানের হাতে দিতেই ছায়ানট একাডেমি ছুটি হলো। মিস জেনি আর প্রণমী একটা ছাতা নিয়ে গেট পেরিয়ে কোনো মতে যাত্রী ছাউনিতে এসে দাঁড়ায়। ছাতাটা প্রণমীর টিচার নিখিলেশ বড়ুয়া দিয়েছেন। একটার পর একটা ক্যাব আসছে যাচ্ছে, অথচ কোনো ক্যাব ফাঁকা নেই। মিস জেনি কোনো রাইডার বুক করতে পারলেন না বৃষ্টিতে। প্রণমীকে ছাতা হাতে দাঁড় করিয়ে রেখে সামনে এগিয়ে আশেপাশে দেখছে তাই। আজ প্রণমীর গায়ে একটা কালো কামিজ, পাজামা, ওড়না, সারা অঙ্গে কালো চড়িয়ে দূর থেকে মেয়েটা সাদা মুক্তা পাথরের মতো ফুটে আছে। পথচারীদের নজর ক্ষণিকের জন্য থমকাচ্ছে মেয়েটা। ইরফান চুপচাপ চায়ের কাপে চুমুক বসিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে ওকে দেখছে, আর নিতিন দেখছে ইরফানকে। বলছে, তোমার বেশভূষায় মনে হয় অফিস থেকে আসো। তুমি কোথাও চাকরি করো বাবা? এক হাতে একটা জ্বলন্ত সিগারেট, চায়ের কাপে চুমুক বসিয়ে প্রণমীর দিকে দৃষ্টি স্থির রেখে ইরফান জবাব দেয়। ওদিকে মিস জেনি যাত্রী ছাউনির একপাশে দাঁড়িয়ে হাত বাড়িয়ে একটা ক্যাব থামানোর চেষ্টায়। ঠিক তখনই মডেল স্কুল রোড থেকে আগত এক বাইকার হুশ করে তার সামনে থেকে চলে যাওয়ার সময় তার হাতের পার্সটা ধরে হ্যাচকা টান লাগায়। ঘটনাটা ঘটেছে ইরফান এবং চা দোকানির চোখের সামনেই। এত দ্রুত ঘটেছে যে কেউ বুঝতেও পারেনি। মিস জেনির চিৎকারে ইরফান তৎক্ষণাৎ উঠে দাঁড়ায় চায়ের দোকানি। ঝুম বৃষ্টিতে দেখতে পেল কপালে হাত চেপে নিচে পড়ে আছে মিস জেনি। প্রণবী মুখ দুহাতে চেপে কিছুটা দূরে আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারছে না কিছু, শুধু চেঁচিয়ে বলল, কি হয়েছে মিস জেনি? ছিনতাইকারী পার্সটা নিতে পারেনি যদিও, তবে টান লেগে ধূপ করে পড়ে গিয়ে কপাল ফেটেছে নানা রোগে জর্জরিত ভদ্র মহিলার। খুব আহত হয়েছে। প্রণবী খুঁজে পাচ্ছে না তাকে, দুহাতে হাতড়ে চেঁচিয়ে উঠছে বারবার, কি হয়েছে মিস জেনি? কোথায় আপনি? কি হয়েছে বলুন। গলগল করে রক্ত ঝরছে। মিস জেনি কাতরাতে কাতরাতে কোনো মতে ডাকলো, প্রণমী মামুনি। হ্যাঁ, এই তো আমি। আপনি বলুন কি হয়েছে? কেঁদে ফেলে প্রণমী। আশেপাশে একটা লোক নেই। প্রণমী বুঝতেও পারছে না আসলে। মিস জেনি এখন কোনো জবাব দিচ্ছেন না। এরপর নির্নিমেষ তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর চায়ের কাপটা রেখে হাতের সিগারেটটা ফেলে পা দিয়ে পিষে বৃষ্টি মাথায় নিয়ে নামে। চা দোকানে নিতিনও বিপদ দেখে একটা ছাতা মাথায় নিয়ে নামে। লোকটা পঙ্গু, ক্রাচে ভর দিয়ে হাঁটছে। প্রণবী কাঁদছে, তার হাতে ছাতা। পার্সটা মিস জেনির কাছে, হাতে থাকলে ওয়াচটা বের করা যেত, এখন সেটাও পারছে না। শুধু চেঁচিয়ে বলছে, এখানে কেউ আছেন? হেল্প মি।
আবারও কাঁদল প্রণমী। সে নিজের ব্যর্থতা দেখে কাঁদছে। প্রকৃতি আবারও বুঝিয়ে দিয়েছে, প্রণমী তুমি সত্যিই অসহায়। ইরফান এগোচ্ছে ওর দিকে। দুটো ঈগল চোখের দৃষ্টি প্রণমীর ফর্সা ক্রন্দনরত মুখটাতেই নিবদ্ধ। যেতে যেতে একটা লম্বা শ্বাস ফেলে ইরফান বলল, শালা, এরা নিজেরাই চায় না আমি ভালো হই। আশপাশটা সিগারেটের কড়া গন্ধে ভরে যেতেই প্রণমী নাক কোচকালো। ভয়ার্থ কণ্ঠে ডাকলো, কে? চায়ের দোকানি এগিয়ে এলো। ইরফান প্রণমীর সামনে দাঁড়িয়ে ঠান্ডা স্বরে জবাব দিল, আমি তোমার বেয়াই ইরফান মির্জা। আতঙ্কিত প্রণমীর চোখ দুটোতে কেমন বিস্ফোরণ হয়। এক পা পিছিয়ে যায়, পরপর আবারও ডাকে, মিস চেনি। ইরফান শান্ত স্বরে জবাব দিল। অচেতন হয়ে গেছে। মুখটা চেপে ধরে প্রণমী চোখ ঝাপসা করল। তারপর আবার মুখটা কঠিন করে ইরফানকে উদ্দেশ্য করে বলল, কি চাই? চাই কি? ধমক প্রণমীর কণ্ঠে। ইরফান বলল, কেউ নেই কোথাও, হেল্প লাগবে? বিস্মিয়ে উঠল প্রণমীর মনটা। চেঁচিয়ে বলল, এখানে কি আপনার? কেন এসেছেন? ওটা পাবলিক প্লেস, তাই। দ্রুত বলো, ওনার কপাল ফেটেছে, হেল্প লাগবে? না। এমন জোরে চেঁচালো প্রণমী, ইরফান দোকান চেপে ধরল নিজের। প্রণমী চেঁচিয়ে বলতে লাগলো, কখনোই না, কখনোই না। তারপর প্রণমী আশেপাশের লোকজনকে উদ্দেশ্য করে চেঁচায়, কেউ আছেন? আছেন এখানে? নিতিন নরম গলায় বলল, মা আছি, তোমার মাকে হসপিটালে নিতে হবে, ইমার্জেন্সি। প্রণবী ভরসা পেল, কেঁদে বলল, আঙ্কেল আপনি আমায় একটু সাহায্য করুন না। নিতিনের মুখটা অন্ধকার হয়ে গেল হুট করে। ইরফান প্রণবীর দিকে শান্ত চোখে তাকিয়ে বলল, উনি তোমাকে হেল্প করতে পারবেন না, উনি নিজেই পঙ্গু। ঘন ঘন শ্বাস ফেলছে প্রণমী। ইরফান চুপচাপ নিজের ফোনটা বের করে ইনুকে কল করে লাউড স্পিকার অন করে বলল, তোর হাজবেন্ড কই? আপুকে নিয়ে দেশের বাড়ি গিয়েছে। কেন? শোন, চেঁচামেচি করবি না। মিস জেনির সামান্য অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি হসপিটাল নিয়ে যাচ্ছি। তোর ননদ আমার কাছে আছে, দুশ্চিন্তার কিছু নেই। ইনায়ার মনে হলো গোটা আকাশটাই তার মাথায় ভেঙে পড়ল। ভয়ে আতঙ্কে তার হাত পা কাঁপতে লাগলো ঠক ঠক করে। চেঁচালো ইনু, তুমি ওখানে কি করছিলে? চা খাচ্ছিলাম, আত্মীয় দেখে হেল্প করতে এসেছি। এখন কলটা রাখ, সিটি কেয়ার হসপিটাল আয় ফার্স্ট। এসে তোর ননদকে সামলা। প্রণমী কাঁদছে, চুপচাপ দেওয়ালের সাথে ঠেস দিয়ে কাঁদছে। ইরফান একটা অ্যাম্বুলেন্স ডেকে নিল। সিটি কেয়ার হসপিটাল এখান থেকে 5 মিনিটের মতো দূরে। মিস জেনিকে একজন নার্স তুলে নেয়। ইরফান দেখলো ততক্ষণে প্রণমী কান্না থামিয়ে চোখ মুখ কঠিন করে দাঁড়িয়ে আছে, এবং ইরফান বেশ অবাক হলো যখন দেখলো প্রণমী নির্বিকার। ইরফানের কথা মেনে অ্যাম্বুলেন্সে গিয়ে বসেছে চুপচাপ, আর টোটা সাউন্ড করেনি মেয়েটা। অথচ এত সহজে মানার কথা না মেয়েটির ইরফানের প্রস্তাব। ইরফান হতভম্ব ভাব কাটিয়ে অ্যাম্বুলেন্সে বসে ইনুকে কল করে কথা বলে নিল আবারও। ইনু ওপাশ থেকে শুধু বলে যাচ্ছে, ও দাদান, দোহাই তোমার, মেয়েটাকে ভয় দেখিও না কোনো। একটু নরম হয়ে কথা বলো ওর সাথে। আমি মুখ দেখাতে পারবো না নয়তো শ্বশুর বাড়িতে। আর ওকে ধমকিও না। আর ওকে। ইনুর কথা শেষ হতে না দিয়ে কলটা কাটলো ইরফান। ঘুরে প্রণমীর দিকে তাকায়, গালে লেপ্টে আছে চোখের পানি। ইরফান দেখলো কিছুক্ষণ, পরপর অতিরিক্ত নম্র কণ্ঠে আহাম্মকের মতো বলে উঠল, এতক্ষণ তো ভয় পাচ্ছিলে, এখন ভয় করছে না আমাকে? প্রণমী দাঁত দিয়ে দাঁত চেপে বসে আছে। ইরফান বলল, তুমি আসলেই সাহসী, ভেরি গুড গার্ল। প্রণমী হাসলো তাচ্ছিল্যের হাসি, অতঃপর বলল, কি জানেন তো, এই পৃথিবীটা আপনার মতো অমানুষে ঠাসা। কাকে আমি বিশ্বাস করব? ভাবলাম আপনার কথাই মেনে নিই, কারণ আপনার আর যাই হোক একটু ভয় ডর ঢুকেছে থানা থেকে ঘুরে আসার পরে। তবে কি জানি, আপনি নির্লজ্জ হলে ভিন্ন কথা, তবে আপনাকে ভয় পাচ্ছিলাম না আমি। আমার বিরক্ত লাগছিল আপনাকে। অমানুষ শব্দটা শুনে ইরফানের মনে হলো কেউ একটা জুতোর বাড়ি মেরেছে তার মুখে। গালটা পুড়ছে বেশ। সে শুধু তাকিয়ে আছে মেয়েটির রক্তিম মুখের দিকে। তীব্র ক্ষোভে ফর্সা মুখটা লাল হয়েছে প্রণমী। এমার্জেন্সি ইউনিটের লবিতে কালো কামিজ পরিহিতা অর্ধশিক্তা এক কিশোরী মেয়ে দাঁড়িয়ে আছে। কিশোরী নাকি তরুণী সেটা ভাববার বিষয়।
মেয়েটিকে দেখে বয়স আন্দাজ করতে পারছে না আগন্তুকেরা। কালোতে ফর্সা মুখটা ঝকমক করছে। যেতে যেতে মহিলা পুরুষ নির্বিশেষে একটি বার পলক ফেলতেই কসুর করছে না আদুরে বিদেশিনীর রূপসী আননে। ওষ্ঠচূড়া কাঁপছে ঠান্ডার প্রকোপে। অল্প বিস্তর ভিজেছে যে। এমার্জেন্সি ইউনিটে একজন ডাক্তার এবং নার্স মিস জেনি ট্রিটমেন্ট করছে। বাইরে ওরা দুজন। ইনায়া এখনো এসে পৌঁছয়নি। ইরফান কাক ভেজা হয়ে এমার্জেন্সি ইউনিটের বাইরে একটা বেঞ্চিতে বসে আছে। চুপচাপ করে ভেজা চুল বেয়ে ফোটায় ফোটায় ঝরছে পানি। গা হিম হয়ে আছে। ফরমাল শার্টটা শক্তপোক্ত শরীরে আটো সাটো হয়ে লেপ্টে আছে। ইরফান গলা থেকে টায়ের নট খুলে পেছনে হেলান দিয়েই। শরীরটা জমে যাচ্ছে ঠান্ডায়। এখন একটা সিগারেট অতি জরুরি হয়ে পড়েছে। দুহাতে প্যান্টের পকেট হাতড়ে দুটো ভেজা সিগারেট পেল, যদিও সেগুলোর দিকে বিরক্তি নিয়ে কয়েক পলক তাকিয়ে থেকে দৃষ্টি দিল প্রণমীর দিকে। পর মুহূর্তেই চোখে মুখে সংকোচ নামিয়ে সিগারেট দুটো ফেলল ওয়েস্ট বিনে। আবারও গাঢ় বাদামি চোখ জোড়ার প্রকট দৃষ্টি আছড়ে আছড়ে পড়ে প্রণবীর মুখ বিবরে সেই কথাগুলোর ইরফানের মুখের ওপর বলে দিয়ে সেই যে মেয়েটা চুপ হয়েছে আর একটা কথাও বলেনি। ইরফানও না। দুজনের দূরত্ব কয়েক গজের মাত্র। দেওয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা, চোখে মুখে উৎকণ্ঠা নিয়ে। এখানকার অল্প বয়সী ইন্টার্ন ডক্টরগুলো যেতে যেতে হা করে প্রণবীকে দেখছে। দেখছে তো দেখছেই, দূরে গিয়েও ঘুরে তাকিয়ে দেখছে। সে খবর তো প্রণবী রাখে না। সে নিজেকে ওড়নায় জড়িয়ে রেখে দাঁড়িয়ে আছে। ইরফান উঠে দাঁড়ালো। একবার খোঁজ নিল নার্সদের কাছে। জানতে পারলো কপালে দুটো সেলাই লেগেছে এবং জ্ঞান হয়তো অল্প সময়ের মাঝেই ফিরবে। প্রণবীও শুনল সেসব। ইরফান ইনুকে কল করলো। ওদিকে তখন একটা ক্যাব পাচ্ছিল না ইনু এই বৃষ্টিতে। শুধু কাঁদো কাঁদো হয়ে বলছে, একটু তুমি দেখো দাদান, আমি এক্ষুনি আসছি। ফোন কেটে ইরফান চুপচাপ প্রণবীর কাছে গিয়ে শান্ত স্বরে বলল, এখানে চুপ করে 5 মিনিট বসে থাকবে। একবার সামনে পেছনে ডানে বাঁয়ে দেবে না। কেউ কথা বলতে এলে বলবে না। আমি আসছি একটু। প্রণবী জবাব দিল না। তবে চূড়ান্ত বিরক্তিতে কপাল এমন করে কুঁচকে নিল ইরফানের চোখে খুব লাগলো সেটা। আর লাগলো অমানুষ ইরফানের মনেও। ইরফান ভাবলেশহীন মুখে চলে গেল হসপিটালের ক্যান্টিনে। কাটাই কাটাই ঠিক 5 মিনিট পরে 2 কাপ চা নিয়ে ইরফান এলো। চাটা ইরফান সরাসরি প্রণবীকে না দিয়ে একজন আয়ার কাছে রিকোয়েস্ট করে তাকে পাঠালো। আয়া প্রণবীকে বললেন, নাও তোমার হাজবেন্ড দিয়েছে, চা খাও। কথাটা শুনে ইরফান বেঞ্চিতে বসতে গিয়েও বসে না। চোখ বড় বড় করে আয়ার দিকে তাকিয়ে থাকে। আর প্রণবী চেঁচিয়ে ওঠে, উনি আমার হাজবেন্ড না। আয়া ভরকালো। চায়ের কাপটা প্রণবীর পাশের বেঞ্চিতে রেখে বলল, আচ্ছা আচ্ছা, তোমার বাড়ির লোক দিয়েছে, খাও। প্রণবীর রাগে ফেটে পড়ছে ইরফান বুঝতে পারে। আয়া চলে যেতে এবার ইরফান এগিয়ে আসে ধীরে ধীরে। কণ্ঠে নম্রতা ঢেলে বলল, আমি কিন্তু ওনাকে কিছু বলিনি। উনি নিজেই আন্দাজ করেছেন আমি তোমার হাজবেন্ড। আপনি দূরে যান আমার থেকে। আমি এসব শুনতে চাই না। একটু দূরে থাকুন অনুগ্রহপূর্বক। ভাবিকে ফোন করুন। মেজাজি হয়ে উঠছে প্রণবী। ইরফান এবার একটা লম্বা শ্বাস ফেলে বলল, যাচ্ছি, তবে তুমি চাটা খাও, ঠান্ডায় কাঁপছো। আর সেদিন বৃষ্টির মধ্যে টেনে হিচড়ে কিডন্যাপ করে 8 ঘন্টা ভেজা কাপড়ে রেখে মানসিক টর্চার করার সময় এত আত্মীয় জ্ঞান কোথায় ছিল? ইরফান মাথা নিচু করে নেয়। খানিক বাদে আবারও প্রণবীর চোখে চোখ রাখে। মুখটা আবারও লাল হচ্ছে। মেয়েটার মনে হচ্ছে কাঁদবে আবারও। ইরফান গেল না। 2 চোখ বন্ধ করে 3 সেকেন্ড কিছু একটা ভেবে ফোঁস করে শ্বাস ফেলে বলে ওঠে, দেখো, ভুল মানুষ মাত্রই হয়। কথা শেষ করতে দিল না প্রণবী। ওর বলে উঠল, জি জি, সব মানুষ এমন ভুল করেই থাকে। একজনকে তুলে নিয়ে জোর জবরদস্তি বিয়ে করে তার সাথে কুত্তার মতো আচরণ করা, এটা ভুল। সব মানুষ এমন ভুল করে, এটা স্বাভাবিক। ইরফান ঢোক গিলে নিল। কুত্তা? সে কুত্তা? এই মেয়ের মুখ চলে খুব। যেমনটা ইরফান এই মেয়েকে ভেবেছে, এই মেয়ে তেমনটা নয়। প্রণবী বলতে থাকে, দয়া করে আপনি দূরে যান। আপনি কথা বাড়াচ্ছেন। আমারও রাগ উঠছে। এসব ভাবি এসে দেখলে খুব কান্নাকাটি করবে।
তার প্রাণপ্রিয় মেজো দাদানকে আমি কথা শোনাচ্ছি। এসব দেখলে খুব কষ্ট পাবে আপনার বোন। যান। ইরফান কিছু সময় চুপ করে থেকে বলল। আর যাই বলো কুত্তা বলো না। ঠান্ডা গলায় ওয়ার্নিং দেয় ইরফান। প্রণবী শোনে না। জমে থাকা ক্ষোভ বাঁধ ভেঙে বেরিয়ে এলো। চেঁচিয়ে উঠল। বলবো কুত্তা, কিডন্যাপার, বদমাস, অমানুষ, রেপিস্ট। চুপ। খুব কড়া একটা বজ্র ধমকে বিস্ফোরিত চোখ, আতঙ্কিত মুখ নিয়ে ছিটকে পিছিয়ে যায় প্রণবী। ইরফানের মাথায় হঠাৎ খুব রাগ চাপল। তার প্রভাবে ডান হাতে রাখা গরম চা ভর্তি ওয়ান টাইম কাপটাকে কুঁচকে দিল। শক্ত হাত গরম চায়ে পড়ল, তবে তাতে কোনো ভ্রুক্ষেপ হয়নি ইরফানের। তার রাগী প্রকট দৃষ্টি প্রণবীর চোখে। যে মেয়েটা হুট করে আচানক দু চোখের পানি ছেড়ে দিয়েছে, কোনো শব্দ নেই, শুধু নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে, ওটা দেখে ইরফান কেমন নিমেষে থিতু হয়ে গেল। হতবিহ্বল হলো। দীর্ঘ সময় চুপচাপ তাকিয়ে থেকে আস্তে ধীরে কণ্ঠে অতিরিক্ত কোমলতা এনে বলে ওঠে, প্রণমী, আমি রেপিস্ট নই। প্রণবী জবাব দিচ্ছে না, কাঁদছে। ইরফান নিজের চুল টানছে অস্থির হয়ে। হঠাৎ নিজেকে মনে মনে নিজেই বিভৎস কিছু গালি দিয়ে আবারও প্রণবীকে বলে, লিসন, যা হয়েছে সবকিছুর জন্য সরি। সরি প্রণমী, কেঁদো না। আমি ধমক দিয়েছি একটা অন্য কারণে। আচ্ছা, এই ধমকটার জন্যও সরি। সরি ফর এভরিথিং। প্রণবী ইরফানের কথা যেন শুনতেই পাচ্ছে না। আবারও তরতর করে রাগ উঠছে ইরফানের। বহু কষ্টে নিজেকে সংযত করে বলে, নম্র হয়ে বলে। আই মে। থামে না প্রণবী। ইরফান বলতে শুরু করে,